সত্য খুব কমই খাঁটি হয় আর কখনোই সরল হয় না। অস্কার ওয়াইল্ডের এই দুর্দান্ত উক্তিটা দিয়ে শুরু করছি। ভাবুন তো, একটা মাত্র বাক্যের ভেতরে কত বড় একটা সত্যি লুকিয়ে আছে, তাই না? মানব চরিত্রের যে দৈত্য সত্তা আর আমাদের এই পদে পদে রূপ বদলানো, সবটাই যেন এই এক লাইনে ধরা পড়ে। ওয়াইল্ডের কাজের গভীরে ডুব দেওয়ার আগে এই কথাটা একটু মাথায় গেঁথে নিতে পারেন। ঠিক আছে, চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি। আজ আমরা কথা বলবো অস্কার ওয়াইল্ডের বিখ্যাত নাটক দ্য ইম্পর্টেন্স অব বিইং অনেস্ট নিয়ে। বাইরে থেকে দেখলে মনে হবে, আরে এ তো স্রেফ একটা হাসির নাটক। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এর ভেতরে লুকিয়ে আছে ১৯ শতকের সমাজের এক চরম বহুস্তরীয় আর একেবারে প্রথামুক্ত সমালোচনা। প্রথম পর্ব, ভিক্টোরিয়ান যুগের কঠোর বাহ্যিক রূপ। ওয়াইল্ডের এই সূক্ষ্ম বিদ্রোহটা বুঝতে হলে আমাদের গল্পের আসল প্রতিপক্ষকে আগে চিনতে হবে। ভিক্টোরিয়ান যুগের কথা যদি বলি, তখনকার মানুষের জীবন কিছু চরম বিরক্তিকর অলিখিত নিয়মে বাঁধা ছিল। মানে সবসময় একটা অটল কর্তব্যবোধ আর গাম্ভীর্য ধরে রাখতে হবে। মেয়েদের তো একেবারে নীরব, বাধ্য, গৃহের দেবদূত হয়ে থাকতে হতো। আর বিয়ে, সে তো কেবলই টাকা আর পারিবারিক ঐতিহ্যের হিসাব নিকাশ। সব মিলিয়ে একটা দমবন্ধ করা পরিবেশ। আর ঠিক এই দমবন্ধ করা পরিবেশটাই ওয়াইল্ডের এই ব্যঙ্গাত্মক বিদ্রোহের জন্য একদম পারফেক্ট একটা মঞ্চ তৈরি করে দিয়েছিল। আর আধুনিক গবেষণাও কিন্তু এই ব্যাপারটাকে দারুণ গুরুত্ব দেয়। গথেনবার্গ ইউনিভার্সিটির লেট ভিক্টোরিয়ান আইডেন্টিটি নিয়ে করা এই কাজের দিকে তাকালেই দেখবেন ওয়াইল্ড কিভাবে দ্বৈত পরিচয়ের ধারণাটাকে ব্যবহার করে সেই সময়কার শাসক শ্রেণীর ভণ্ডামির মুখোশটা একেবারে টেনে খুলে দিয়েছেন। ২ নম্বর পর্ব, ফার্সিক্যাল কমেডির মাধ্যমে ব্যঙ্গ। চলুন এবার আমরা পেঁয়াজের উপরের খোসাটা একটু ছাড়ি। ওয়াইল্ড তার এই সুতীক্ষ্ণ সমালোচনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে দারুণ উপায়টা বেছে নিয়েছিলেন, সেটা হলো কমেডি। এই যে ফার্স বা প্রহসন জিনিসটা আসলে কি? এটা হলো এমন এক ধরনের কমেডি যেখানে একেবারে অসম্ভব আর হাস্যকর পরিস্থিতি তৈরি করে আপনাকে হাসতে বাধ্য করা হবে। ওয়াইল্ড খুব চালাকির সাথে এই হালকা মেজাজটাকে কাজে লাগিয়েছিলেন। ভিক্টোরিয়ান পুরুষদের ওই আড়ষ্ট আচরণ আর উচ্চবিত্তদের বিয়ের আজব নিয়মকানুনগুলোকে তিনি রীতিমতো তুলোধুনো করেছেন এই ফার্স দিয়েই। এখানে একটা দারুণ শব্দের খেলা বা বিদ্রূপ আছে। ইংরেজিতে আর্নেস্ট বলতে আমরা বুঝি চরম সততা বা গাম্ভীর্য। কিন্তু মজার ব্যাপার হলো, নাটকের চরিত্রগুলো সেই নৈতিকতার চাপ থেকে বাঁচতেই আর্নেস্ট নামের একটা ভুয়া পরিচয়ের আড়ালে লুকায়। ভাবা যায় কি দারুণ একটা আইরনি। ৩ নম্বর পর্ব, মিথ্যা বনার দুর্দান্ত শিল্প। চলুন এবার আরও একটু গভীরে যাই। দেখি কিভাবে চরিত্রগুলোর এই দ্বৈত জীবন আসলে মিথ্যার এক চমৎকার শৈল্পিক রূপ নিয়ে হাজির হয়। এখানে সবচেয়ে মজার কনসেপ্টটা হলো ব্যানবেরিং। ব্যাপারটা কি? নাটকের অ্যালজার্নান চরিত্রটি ব্যানবেরি নামে এক কাল্পনিক অসুস্থ বন্ধু বানিয়েছে। কেন জানেন? স্রেফ শহরের ওই একঘেয়ে বোরিং পার্টিগুলো এড়িয়ে গ্রামে পালানোর জন্য। সামাজিক দায়িত্ব এড়ানোর কি অসাধারণ এক উপায়, তাই না? জ্যাক চরিত্রে দ্বৈত সত্তাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। গ্রামে সে একেবারে আদর্শ একজন অভিভাবক, জাস্টিস অফ দ্য পিস। কিন্তু লন্ডনে পা রাখলেই সে হয়ে যায় আর্নেস্ট। তখন আর তার কোনো নিয়মকানুন নেই, কেবল কেলেঙ্কারি আর আমোদ প্রমোদে মেতে থাকাই তার কাজ। মানে একেবারে ২ নৌকায় পা দিয়ে চলার মতন অবস্থা। ওয়াইল্ডের দর্শনের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটাই হল সত্য আর মিথ্যারই অদ্ভুত প্যারাডক্স। এই নাটকে মিথ্যাগুলোকে দেখানো হয়েছে এক ধরনের নৈতিক সত্য হিসেবে, আর সত্য সেটা হয়ে দাঁড়িয়েছে স্রেফ একটা বিরক্তিকর বাধা। সত্যবাদীরা এখানে অন্যদের প্রতি নিষ্ঠুর। চরিত্রগুলোর কাছে সততার চেয়ে স্টাইলই হল আসল কথা। পর্ব ৪, প্রথাগত জেন্ডার রোলের পালাবদল। চলুন দেখি কিভাবে ওয়াইল্ডস তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোটাকে একেবারে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছেন। চরিত্রগুলোর দিকে একটু ভালো করে তাকালেই বুঝতে পারবেন প্রথাগত জেন্ডার রোল এখানে কিভাবে উল্টে গেছে। সেই সময় সবার ধারণা ছিল নারীরা হবেন একেবারে নিষ্ক্রিয়, বাধ্যগত। কিন্তু ওয়াইল্ডের গল্পে দেখুন, নারীরাই কিন্তু ছড়ি ঘোরাচ্ছেন। লেডি ব্র্যাকনেল থেকে শুরু করে গোয়েন্ডেলেন বা সিসিলি, সবাই এখানে আগ্রাসী। তারাই পুরো গল্পটাকে কন্ট্রোল করছে, নিজেদের শর্তে সবকিছু চালাচ্ছে। আর লর্ড ব্র্যাকনেলের অবস্থা শুনলে তো হাসি পাবে। সে সময়ের দাপুটে পুরুষতান্ত্রিক একটা ফিগারের ঠিক উল্টোটা হলেন তিনি। তাকে বর্ণনা করা হয়েছে অত্যন্ত মেয়েলি স্বভাবের একজন হিসেবে।
তাকে নাকি বাড়ির ওপরতলায় একা বসে খেতে হয় শুধু তার দাপুটে স্ত্রীর চোখের আড়ালে থাকার জন্য। কি একটা অবস্থা! পঞ্চম এবং শেষ পর্ব, বহিরাগত লুকানো সত্য। আমরা একেবারে পেঁয়াজের ভেতরের স্তরে চলে এসেছি। এতক্ষণ যা যা দেখলাম তার পেছনের মানুষটা আসলে কে ছিলেন আর কেনই বা তিনি এমনটা লিখেছিলেন সেটাই এবার দেখব। অস্কার ওয়াইল্ডের জীবনের টাইমলাইনটা কিন্তু বেশ নাটকীয়। 1854 সালে ডাবলিনে জন্ম, এরপর অক্সফোর্ডে পড়াশোনা, তারপর লন্ডনে থিয়েটারে একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছানো। কিন্তু 1895 সালে সেই মর্মান্তিক বিচার আর কারাবাস। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের একেবারে কেন্দ্রে পৌঁছতে পেরেছিলেন ঠিকই, কিন্তু দিনের শেষে তিনি সবসময় একজন বহিরাগতই থেকে গেছেন, যা তার জীবনের চূড়ান্ত পতন ডেকে আনে। ওয়াইল্ডের আত্মপরিচয়টা ছিল ভীষণ জটিল। একে তো ইংল্যান্ডে বসবাসকারী একজন ঔপনিবেশিত আইরিশ, তার উপর ওই চরম রক্ষণশীল সমাজে একজন গোপন সমকামী, আবার উচ্চবিত্তদের সাথে ওঠাবসা করা একজন সমাজতান্ত্রিক। এই সবগুলো মিলিয়ে তার দেখার চোখটা ছিল দ্বিমুখী। আর ঠিক এই কারণেই তিনি শাসক গোষ্ঠীর ভণ্ডামিগুলোকে একেবারে ভেতর থেকে নিখুঁতভাবে ধরতে পেরেছিলেন। ইংল্যান্ডের 4 ভাগের 3 ভাগ মানুষের সাথে প্রতিটি দৃষ্টিকোণ থেকে দ্বিমত পোষণ করা সুস্থ মস্তিষ্কের অন্যতম প্রাথমিক লক্ষণ। এই বিখ্যাত উক্তিটা খেয়াল করুন, তার ইচ্ছাকৃত বিদ্রোহের মানসিকতাটা এখানে একেবারে স্পষ্ট। তিনি সমাজের উচ্চবিত্তদের অনুকরণ করতেন ঠিকই, কিন্তু সেটা ছিল তাদেরকে খুব সূক্ষ্মভাবে অপমান করার একটা মোক্ষম হাতিয়ার। একটা উপনিবেশিত দেশে ঔপনিবেশিক সরকারের কাছে মিথ্যে বলাটাকেই অনেক সময় একটা অল্টারনেটিভ নৈতিকতা হিসেবে দেখা হতো। ওয়াইল্ড ঠিক এই সুযোগটাই নিয়েছিলেন। তিনি অস্পষ্টতা, বিদ্রূপ আর ডাবল স্পিক বা দ্বৈত ভাষা ব্যবহার করে ব্রিটিশ সাম্রাজ্যের ভাষাকেই ঘুরিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কাজে লাগিয়েছেন। এক কথায় বলতে গেলে সমাজটাকে টিকিয়ে রাখার যে মূল স্তম্ভগুলো ছিল, যেমন ধরুন বিয়েকে একটা অর্থনৈতিক লেনদেন হিসেবে দেখানো, শিক্ষাকে উচ্চবিত্তের জন্য বিপজ্জনক বলা, আইনকে মিথ্যাবাদীদের হাতিয়ার বানানো আর ধর্মকে স্রেফ নাম বদলানোর একটা উপায় বানিয়ে ফেলা, ওয়াইল্ড তার হাস্যরস আর দ্বৈত পরিচয়ের ধারণা দিয়ে এই সবগুলোকে একে একে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এই পুরো আলোচনার শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। 19 শতকের সেই ভণ্ডামি আর দ্বৈত পরিচয়ের সংকট কি আজ আসলেই শেষ হয়ে গেছে? একটু ভেবে দেখুন তো, আজকের এই আধুনিক সমাজেও প্রত্যাশা পূরণের চাপে আমাদের সবাইকে কি কোনো না কোনো মুখোশ পরে বাঁচতে হয় না? আর সেই মুখোশ বা মিথ্যাটা কখন যে আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যে পরিণত হয়, তা কি আমরা নিজেরাও বুঝতে পারি? এই প্রশ্নটা রইল আপনাদের ভাবনার জন্য। আজকের এই বিশ্লেষণ আমরা